বুদ্ধিজীবীদের বহুবার দেখেছি, তারা বলেছেন যে আওয়ামী লীগের একটা মতাদর্শিক আধিপত্য জনগণের উপর আছে। সেই যে বাইনারি তৈরি করতে পেরেছে, রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, সে বাইনারি তৈরি করতে পেরেছে, প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল, এইটার মধ্যে দিয়ে সে টিকে আছে। আসলে আমার কাছে মনে হয় যে এটা ততটা ব্যাপার না, অনেক বড় ব্যাপার ছিল গণরুমে সে প্রতিদিন যে নিপীড়ন করতো। প্রথম বর্ষে ঢুকে একটা ছেলে মেয়ে যেভাবে নিজের মর্যাদা বোধকে বাদ দিয়ে তারপরেই একটা বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতো, তার মধ্যে আসলে আওয়ামী লীগের আসল ক্ষমতাটা ছিল। এটার মধ্যে কোনো মতাদর্শগত এমন কোনো বড় শক্তি আওয়ামী লীগের ছিল না। এবং শিক্ষার্থীরা আসলে প্রথম সুযোগে জুলাইয়ের 18-19 তারিখে আসলে এই নিপীড়নের কাঠামোটা ভেঙে দিয়েছে। এবং তারপরে আসলে পুরো জনগোষ্ঠীর মধ্যে, আমাদের দেশের এক একটা জনগোষ্ঠীর এক একটা অংশ থাকে তার শক্তি কেন্দ্র। নানান ঐতিহাসিক কারণে বাংলাদেশের ছাত্র সমাজেই প্রথম নেতৃত্বের ভূমিকায় থাকে। এবং তারপরে ইতিহাসে বারবার এই জিনিসটা আমরা দেখেছি, ছাত্ররা শুরুটা করে, এরপরে জনগণের অন্যান্য অংশ নেমে পড়ে। 69 সালে ছাত্ররা শুরু করেছিল, আসলে আন্দোলনের নেতৃত্ব ছিল আদমজির পাটকল শ্রমিকেরা কিংবা লতিফ পাওয়ানির পাটকল শ্রমিকরা, ইলিয়াসের বর্ণনা পাওয়া যাবে, পুরান ঢাকার শ্রমজীবী মানুষ। আসল নেতৃত্বটা তারপরে তারাই দেয়, জনগণই সেই নেতৃত্বটা দেয়। দেখেন না কিরকম বেয়াদব মহিলা মাস্টারদের সাথে কিভাবে কথা বললো, যে তারা ক্লান্ত হইলে তারপর তাদের সাথে বসবে। আমি এটাতে আপনার কি প্রবলেম? বলে আমার কি প্রবলেম, আমি তো ধরেন ভ্যান চালাই, আমি দিন রিক্সা ভ্যান চালালে 500 টাকা পাই, আমার তো সমস্যা নাই। কিন্তু এটা তো মানে প্রধানমন্ত্রীর জায়গাতে এরকম একটা বেয়াদব মহিলা থাকা উচিত। ছাত্ররা খুন হচ্ছে বলে কেমনে ছাত্রদেরকে মারতেছে দেখেন, এরপরে থাকা যায়। মানে এই মানুষগুলো কিন্তু সরাসরি আক্রমণের শিকার হয় নাই, তারা হয়তো একটা দীর্ঘদিনের বেকারত্ব, মজুরি কমা, মুদ্রাস্ফীতি, অমুক তমুক ইত্যাদি নানান চাপের মধ্যে ছিল। তারা কিন্তু সরাসরি তাদের মর্যাদার বোধে যে আঘাত, ছাত্রদের মেরে ফেলতেছে, শিক্ষকদের অপমান করতেছে, এইগুলোকে অনেক গুরুত্ব দিয়ে নিয়েছিলেন। কিন্তু শিক্ষকরা স্বয়ং এই কাজটা করেন নাই। খুব কম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছিলেন, আমার জানা মতে বোধহয় 2টা বা 3টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছিল 22-23 তারিখের এরকম ঘটনার পরও। খুব অল্প কিছু শিক্ষক, সলিমুল্লাহ খান মাত্র আমাদের মধ্যে এসেছেন। এবং যেটা খুব বিশেষভাবে বলা উচিত, যে গণঅভ্যুত্থানের অন্যতম একটা মুহূর্ত সলিম ভাইয়ের কারণে তৈরি হয়েছিল। মানে সেই কথাটা, সেই দিনটা আমাদের মধ্যে অনেক প্রেরণা তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা এবং সলিম ভাইয়ের মতো কিছু শিক্ষক। কিন্তু আমি বুদ্ধিজীবীদের প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছিলাম যে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী বেশিরভাগ বুদ্ধিজীবী আসলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নাই হয়েছেন। এবং তাদের যদি কোনো প্রভাব থেকে থাকে আমাদের সমাজ, রাজনীতি কিংবা গণ আন্দোলনের মধ্যে, সেই জিনিসটা একদম চূর্ণ হয়েছে। এই যে দুইটা জনগণের দিক থেকে দুইটা অর্জন, এইটা আমাদের মনে রাখতে হবে যে সামনের দিনে আমি মনে করি যে বাংলাদেশে একটা বিরাট মুক্ত পরিসর তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই অন্তর্বর্তী সরকার কি করতে পারছে কি পারছে না সেটার বিষয়ে আমাদের আলোচনা যেমন করা দরকার, তেমনি ভাবে সামনে কি সুযোগ তৈরি হয়েছে এই বিষয়টা আমাদের ভাবা দরকার। যে এখন বাংলাদেশে একটা মুক্ত জনগোষ্ঠীকে আমরা পাচ্ছি, যারা এইরকম তৃণমূল স্তরে ছাত্রলীগের যে কাঠামোগত নিপীড়ন সেটা থেকে তারা মুক্ত। বাংলাদেশের সনাতনপন্থী এই ধরনের বুদ্ধিজীবীরা যারা নিপীড়নকে নানানভাবে বৈধতা দিয়েছিলেন সেইটা থেকে তারা মুক্ত। এবং একটা নতুন আশাবাদ তাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখবো যে আমাদের গণঅভ্যুত্থানের একটা প্রস্তুতির কিন্তু সত্যি সত্যি একটা ঘাটতি ছিল। প্রস্তুতির ঘাটতিটা কিভাবে বলা যায়, যেমন ধরেন আপনি যদি বাংলা ভাষায় পুলিশ সংস্কার বিষয়ে বইপত্র খোঁজেন, লেখালেখি খোঁজেন, আপনি পাবেন না, প্রায় পাবেন না। কেন পান না? কারণ হচ্ছে এই বিষয়ে যে সব গবেষণা হয় সেগুলো বিদেশি অনুদানে হয়, সরকারি অনুদানে হয়, ইংরেজি ভাষায় প্রতিবেদন তৈরি হয়। অনেকগুলো ভালো কমিশন হয়েছে, কিন্তু কাজগুলো সব ইংরেজিতে, বেশিরভাগ কাজ ইংরেজিতে। এই গণঅভ্যুত্থানে মাস্টারের আগে আমার 2 বন্ধু অর্থনীতির লোক, তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা যদি একটা জনকল্যাণ কর্মসূচির একটা রূপরেখা তৈরি করতে চাই, আমাদেরকে একটু সহযোগিতা করেন। তো তারা প্রত্যেকে বললেন যে কাজটা জরুরি, কিন্তু কাজটা করতে চাচ্ছেন না, কারণ এটার সাথে ফান্ড নাই, এটার সাথে তহবিল নাই। তো এই বুদ্ধিজীবী সমাজের সাথে এই যে রাজনীতির কর্মসূচির মানুষের সামনে যে প্রস্তুতিটা থাকা দরকার, সেইটার যে ঘাটতি, সেটার কারণে যেটা ঘটে যে আপনি গণঅভ্যুত্থান যখন করেন, এটা একটা গণঅভ্যুত্থান স্রেফ ক্রোধের বশে হয়ে যেতে পারে, একটা বহুদিনের জমা বিক্ষোভের কারণে হতে পারে, ভোটের অধিকারের অভাবের কারণে হতে পারে। গণঅভ্যুত্থান করে আপনি কি করবেন, এইটা নিয়ে একটা জাতিগতভাবে নিশ্চিতভাবে আমার মনে হয় যে একটা প্রস্তুতির ঘাটতি ছিল। যে যে জায়গাগুলোতে প্রস্তুতির ঘাটতি ছিল না, যেমন নারী কমিশন, শিরিন আপারা বহু বছর ধরে এই বিষয়ে কাজ করেছেন, তাদের কাজের একটা দীর্ঘস্থায়ী ফলাফল বাংলাদেশের জনগণের মধ্যে আছে। এবং
এইটা নিয়ে যে এত বিতর্ক হচ্ছে, পক্ষে এবং বিপক্ষে এত কথা বলা হচ্ছে, কারণ দুই পক্ষেরই প্রস্তুতি আছে। এক পক্ষ ভাবে তার অধিকার কেড়ে নেবে, আরেক পক্ষ ভাবে যে এই অধিকারগুলো তৈরি করা ছাড়া তো আমাদের সমাজ আগাবে না। তাহলে এটার একটা বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি ছিল। সংবিধান সংস্কার কমিশন যেটাতে আমি কাজ করেছি, সেটার প্রতিবেদন আপনার পছন্দ হোক বা না হোক, সেটাতে আমি বলবো যে গত 30 বছর ধরে কিছু কিছু মানুষ সেটাতে কাজ করেছিলেন বলে তার জন্য একটা প্রস্তুতি ছিল। তো বাংলাদেশে আমলাদের নিয়ে আমরা এত গালিগালাজ করি, বাংলা ভাষায় আমলাতন্ত্র সংস্কার বিষয়ে কোনো ভালো কাজ কি আপনার চোখে পড়ে? বাংলা ভাষায় পুলিশ সংস্কার বিষয়ে কোনো ভালো কাজ কি আপনার চোখে পড়ে? বাংলা ভাষায় গণমাধ্যমের কাজ নিয়ে আমি কি দেখবো যে কিছু খুচরো খুচরো কাজ নানান সময় হয়েছে, নানান গবেষণা হয়েছে, সেটা নিয়ে একটা ভালো কমিশনও হয়েছে। শ্রমিক কমিশন খুবই ভালো একটা কাজ করেছে। আমি বলবো যে আমরা যদি সামনের দিনে বাংলাদেশের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তার জন্য অনেক রসদ হয়তো এই কমিশনগুলো থেকে পাওয়া যাবে, সেটা পর্যালোচনা করে, সমালোচনা করে কোনোটাকে ফেলে দিয়ে